মানব কল্যাণ এই শিরোনাম আমার দেওয়া নয়। প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। রাগে ফেলবেন। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি। মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না। ইসলামের নবী বলেছেন, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে দাতা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বীভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। ইসলামের নবী বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে এবং উনি বলেছেন, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ যে দান করবে সে শ্রেষ্ঠ, আর যে দান গ্রহণ করবে সে তার মতো মর্যাদা সম্পন্ন না। মর্যাদার কথা আসছে। মানব কল্যাণ করতে যেয়ে আমরা মানব মর্যাদার বিষয়টা ভুলে যাই। মানব কল্যাণ কি? আমরা নরমালি মনে করি কারোর উপকার করা। কেউ অসুস্থ তাকে একটু সাহায্য করলাম, কেউ ক্ষুধার্ত তাকে খাবার দিলাম, কেউ ভিক্ষা চাচ্ছে তাকে ১০টা টাকা দিলাম। এগুলো হয়তো প্রচলিত অর্থে আমাদের মনে হতে পারে এই জিনিসগুলোকে মানব কল্যাণ বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই কাজটা করতে যাওয়ার মধ্যে ২ টা সমস্যা, মেজর ২ টা সমস্যা আছে। যখন কাউকে আপনি ভিক্ষা দিচ্ছেন, তাহলে সে নিজের আর কখনো স্বনির্ভর হওয়ার চেষ্টাও করবে না। কারণ তার ক্ষুধা লাগলে আপনি তাকে খাবার দেন। তাহলে সে নিজের চেষ্টা করবে কেন? ২য় সমস্যাটা, দেখেন অন্যান্য প্রাণীর থেকে মানুষের একটা মৌলিক পার্থক্য আছে। পৃথিবীর কোনো প্রাণীর মনুষ্যত্ব বোধ নাই। কিন্তু দেখেন, আপনাকে আমি যে কাজই বলি, যদি বলি কোটি স্টেশন থেকে ১০০ টাকা ভিক্ষা করে নিয়ে আসেন, আপনার কি হেজিটেশন লাগবে না টাকা চাইতে? হুট করে যেয়ে বলতে পারবেন, "ভাই ১০ টাকা, ভাই ২ টাকা প্লিজ ভাই ২ এভাবে বলা যায়? আপনি পারবেন না। কিন্তু যারা পারছে, ওদের পারার কারণ হচ্ছে আস্তে, আস্তে মনুষ্যত্ব বোধের যে ব্যাপারটা, একটা আত্মসম্মান বোধ থাকে। হাজার সমস্যা হলেও আমরা কিন্তু সব কথা বলতে পারি না। কিসের জন্য? আমরা মানুষ। দেখেন, আমরা প্রাণী জগতের একমাত্র প্রাণী যারা পোশাক পরে থাকি। তাই না? কোনদিন হাতি দেখছেন? দর্জির দোকানে যেয়ে বলছে যে, "আমার জন্য একটা প্যান্ট বানাতেন।" তো এই আর এভাবে আর কয়দিন থাকা যায় মানুষের ভিতর সবাই। তো আমরা কেন পোশাক পরি? আমাদের ভিতর মনুষ্যত্ব বোধ আছে। আমাদের লজ্জা লাগে কেন? একটা হাতির বাচ্চাকে আপনি যদি ওকে বলেন, "এই হাতির বাচ্চা।" ওর কিন্তু অপমান লাগবে না। কিন্তু আপনাকে যদি কেউ বলে, "এই হাতির বাচ্চা।" আপনার কিন্তু মন খারাপ হবে যে, আমি একটু খাই বেশি, সেজন্য আমাকে মোটা বলল। আমাদের মনুষ্যত্ব বোধ থাকে। আপনি যখন কাউকে দান করেন, আস্তে, আস্তে সে মানুষ হিসাবে যতটুকু মর্যাদা ছিল, সেটুকু তার নষ্ট হয়ে যায়। সো মানব কল্যাণ প্রবন্ধে মানুষের কল্যাণ অবশ্যই করতে হবে। বাট তার যেন মনুষ্যত্ববোধ, মানব মর্যাদা এই জিনিস ২ টা যেন ঠিকঠাক থাকে। লেখক এটাও চাচ্ছেন। আমরা শুধু শারীরিক ব্যাপারটাই দেখি। যে জন্য ক্ষুধা লাগলো, ক্ষুধা লাগার পরে কি হলো? ক্ষুধা লাগার পরে আপনি খাবার দিলেন বা কেউ একজন খাবার নিয়ে এসে দিল। আমরা এটাকে মনে করি কি যে হচ্ছে বিশাল একটা উপকার করলাম। কিন্তু লাগাতার যদি এভাবে করা হয় তখন জিনিসটা সে কিন্তু নির্ভরশীল হয়ে যাবে এবং সে নিজে কখনো কি করবে না। পৃথিবীর সমস্ত ধর্মে ভিক্ষাবৃত্তিটাকে নিরুৎসাহিত করা হইছে। আপনাকে বলা হইছে আপনি দান করেন ঠিক আছে। কিন্তু যে গ্রহণ করবে তাকে নিরুৎসাহিত করা হয়েছে যে, "না, তুমি ভিক্ষা করো না, তুমি চেষ্টা করো।" একেবারেই যদি সম্ভব না হয় তখন সেটা ভিন্ন কথা। কিন্তু চেষ্টা করতে হবে। তো একজন শক্তিশালী মানুষ, সে শারীরিকভাবে সুস্থ, কাজ করার ক্ষমতা আছে। সে যদি ভিক্ষা করে, কোনোভাবে কি এটাকে উৎসাহিত করা হইছে? ভিক্ষা করাটা কখনো সওয়াবের কাজ? আপনি মানুষকে সহযোগিতা করছেন ঠিক আছে। কিন্তু যদি কেউ ভিক্ষা করে সেটাকে সব ধর্মে নিরুৎসাহিত করা। এর পেছনে রিজনটা কি? কারণ দেখেন, একটা মানুষ যখন আরেকটা মানুষের কাছে হাত পাতে, আমরা স্রষ্টার কাছে হাত পাতবো। এটা ঠিক আছে। কিন্তু একটা মানুষের কাছে যখন হাত পাতি, তখন বিষয়টা আসলেই বীভৎস একটা দৃশ্য তৈরি হয়। দেখবেন ভিক্ষুককে দেখলেই বোঝা যায়। ও নিজেকে যেভাবে করে রাখে, একটা সাধারণ মানুষ আর ভিক্ষুক দেখলে বোঝা যায় না? আমরা দেখলেই কিন্তু বুঝি। ক্লাসে হুট করে ঢুকে পড়ার সাথে, সাথে আমরা কিন্তু বুঝতে পারি যে টার্গেট কি? এ কয়টা টাকা চাইবে সে কেন? কারণ তার চেহারাতেই একটা অনুগ্রহ, সে যে লাগবে, সে ভিক্ষা করতে আসছে, এই জিনিসটা বীভৎস আকারে ফুটে পড়ে। তো এইটা ফুটায় তোলা তো এটা মানুষের মনুষ্যত্বের অবমাননা হইল। এটা কখনোই মানুষের মনুষ্যত্ববোধ, মানব মর্যাদাবোধ এগুলো নষ্ট করা যাবে না। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগ্রহীতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় অধিকতর সত্য। তো ব্যক্তির বেলায়ও যেটা ঠিক একই রকম রাষ্ট্রের বেলায়ও। আপনি রাষ্ট্রীয়ভাবে এই মানুষের হাত পাতা চাটুকারিতা এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক না।
কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে যা, আমাদের রাষ্ট্রটাও তাই। আমি আপনি যদি দুর্নীতি করি, তাহলে আমাদের দেশটা দুর্নীতিবাজ রাষ্ট্রে পরিণত হয়। তা আমরা মনে করি এটা অন্য কেউ এসে করে যায়। ভাই, পাকিস্তান থেকে কেউ বাংলাদেশে এসে দুর্নীতি করে যাচ্ছে, দেশের ক্ষতি করছে? আমরাই এখন কিন্তু আমাদের দেশের ক্ষতি করি। আমরা যা অ্যাকচুয়ালি দেশটাও তাই। আমরা যদি হাত পাতি, আমাদের দেশটাও কি দিন, দিন একটা হাত পাতা জিনিসটাকেই দেখা যাচ্ছে প্রমোট করে ফেলছে বেশি। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। আপনি যে পড়াশোনা করছেন, এই পড়াশোনা করছেন কিসের জন্য? আত্মনির্ভরশীল হওয়ার জন্য। আত্মনির্ভরশীল হলে লাভ কি? আপনি আরেকজনের কাছে আর হাত পাতবেন না। দেখেন, এখন যদি কিছু কিনতে ইচ্ছা করে, আব্বু আম্মুকে যে আমরা বলি যে এটা দাও। একটা সময়ে আপনি কি চাচ্ছেন? যে আমি আর কারোর উপর নির্ভরশীল থাকবো না। আমি কি করব? নিজের ইনকাম দিয়ে নিজের শখটা পূরণ করব, নিজের পরিবারটাকে সাপোর্ট দিব। এই যে আপনি আত্মমর্যাদা সম্পন্ন হয়ে উঠছেন, এটা শিক্ষার একটা দায়িত্ব, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব। কিন্তু যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। কিন্তু রাষ্ট্র যদি হাত পাতাকেই প্রায়োরিটি দিয়ে ফেলে, চাটুকারিতা, অনেকে আছে না তেলবাজ, কিছু হোক বা না হোক, সাথে, সাথে তেল শুরু হয়ে যায়। কোন জায়গায় ক্ষতি হচ্ছে তাও সে বলছে যে এখানে আসলে এই যে কথাগুলা, এই ধরনের জায়গায় আপনি আত্মমর্যাদা সম্পন্ন জাতি গড়ে তুলতে পারবেন না। হাত পাতার স্বভাবটা স্থায়ীভাবে থেকে যাবে। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। মনুষ্যত্বের অবমাননা বা ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত। তাহলে আপনি প্রকৃত অর্থে মানব কল্যাণ করতে হলে আপনাকে মর্যাদাবোধ বৃদ্ধি করতে হবে, মানবিক চেতনা বিকাশ করতে হবে। দেখেন, বাংলাদেশে কিন্তু আসলে প্রচুর কাজ, কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না কেন জানেন? কারণ হাত পাতার চাটুকারিতে এই জিনিসটা আমাদের রক্তে মিশে গেছে। কেউ রিক্সা চালাইলে আমরা তাকে ইনসাল্ট করি, দেখ রিক্সাওয়ালার ছেলে বা দেখ রিক্সাওয়ালা। তো একজন রিক্সা চালাইলে সে আদৌ কি আপনার মনে হয় যে একজন রিক্সা চালক কোনো অন্যায় করে বা এটা কোনো পাপ? হালাল টাকা ভাই। আর ১০ জনের মতো সেও নিজের মর্যাদা ধরে রাখছে। সে কারো কাছে হাত পাতে নাই। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মর্যাদা। আপনি যে শিক্ষিত হচ্ছেন, আপনি দেশের জন্য অনেক কিছু করবেন, অনেক বড় জায়গায় যাবেন। তো আপনার মনুষ্যত্ব বোধ যে এই যে সেন্সটা কাজ করছে যে আমাকে কিছু একটা করতে হবে। এই সেন্সটা, এই যে মনে আছে আপনার অনুপমের কথা? অনুপমের কথা মনে আছে? দেখেন, অনুপম আর আরেকজনের কথা বলি, মৃত্যুঞ্জয়। এই ২ জনের মধ্যে উচ্চশিক্ষিত কে ছিল? অনুপম ছিল উচ্চশিক্ষিত। কিন্তু এই মানুষের মর্যাদাবোধ আর মানবিক চেতনা বিকাশ কার মধ্যে বেশি ঘটছিল? অবশ্যই মৃত্যুঞ্জয়ের মধ্যে। দেখছেন, মৃত্যুঞ্জয় কিন্তু যখন দেখে জিনিসটা অন্যায়, সে তার সম্পত্তি ছেড়ে চলে গেছে কোথায়? সে জাত-পাত সম্পত্তি সব ছেড়ে দিছে। কিন্তু অনুপম এত উচ্চশিক্ষিত হওয়ার পরেও, চোখের সামনে এত বড় অন্যায় দেখার পরেও সে পারছে সামান্য কোনো কথা বলতে? তার ভিতরে মর্যাদা বোধের যে ব্যাপারটা, যে কোনটা মানব মর্যাদা, কোনটা মানবিক চেতনা, এই জিনিসটা বোঝার ক্ষমতা তার উচ্চশিক্ষিত হওয়ার পরেও হয়নি। কিন্তু দেখেন, মৃত্যুঞ্জয় কিন্তু আদু ভাই ছিল। আমরা সবাই জানি। কিন্তু তারপরে তার মধ্যে কি ছিল? এই যে মানবিক চেতনার বিকাশ, সেটা যথেষ্ট পরিমাণ ঘটছিল। অন্তত অনুপমের থেকে বেশি। একদিন দেখেন, এখানে একটা সুন্দর ঘটনা বলা আছে। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে। তাহলে সলিউশনটা বুঝছেন? আপনি যখন একজনকে ভিক্ষা দিলেন, তখন ওর ভিতরে মনুষ্যত্ব নষ্ট হলো। কিন্তু যখন একজনের কাজের ব্যবস্থা করে দিচ্ছেন, ও কি আর হাত পাতবে? ও কি করবে? ও নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করলো। মানুষটা বাঁচলো, পরিবারটা বাঁচলো এবং তার মধ্যে যে মনুষ্যত্ব বোধ ছিল, সেটা কি নষ্ট হলো? সে কি হাত পাতবে এরপরে? সে কিন্তু হাত পাতার দিকে আর যাবে না। কিন্তু যদি আপনি ভিক্ষা দিতে থাকেন, তাইলে একটা মানুষের কতটুকু উপকার করতে পারবেন ভিক্ষা দিয়ে, দিয়ে? ইভেন কুষ্টিয়া কিন্তু ভিক্ষুক মুক্ত জেলা। এটা তো জানেন আপনারা। দেখবেন সব জায়গায় লেখা থাকে বড়, বড় করে ভিক্ষুক মুক্ত কুষ্টিয়া। এমনি, এমনি না। কুষ্টিয়াতে ২ মাস ধরে যত ভিক্ষুক ছিল রাস্তায়, মসজিদের সামনে যারা ভিক্ষা করে, রাস্তায় যারা বাড়িতে, বাড়িতে ভিক্ষা করে বেড়ায়, প্রত্যেকের লিস্ট করে
৳৬০,০০০ খরচ করে পুনর্বাসন একটা ঘর করে দেয়া হইছে এবং একটা দোকান করে দেয়া হইছে। যেটা দিয়ে তারা এবং যখন আর কোনো ভিক্ষুক পাওয়া যায়নি, তখন ঘোষণা দিয়েছে কুষ্টিয়া ভিক্ষুক মুক্ত জেলা। যারা প্রফেশনাল ভিক্ষুক এরা পালাইছিল। কারণ ও ভিক্ষা করবে। ওর মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে ভাই। ও তো আর বোঝে না যে আমি কাজ করে খাইলে এর ভিতরে মানে আমার যে একটা মানবিক বোধ, আমি যে মনুষ্যত্ব বোধটা বেঁচে যাবে, এটা তো বোঝে না। ও প্রফেশনাল হয়ে গেছে। ও পালাইছে। তারপরে যখন সরকারের কর্মকর্তারা সরছে আবার এসে ভিক্ষা করে। এখন কুষ্টিয়া হয়ে গেছে দেখেন আ আশেপাশের যত জেলা ভিক্ষুকদের ঘাঁটি হইছে কুষ্টিয়া। কিন্তু এটা কিন্তু ভিক্ষুক মুক্ত জেলা অফিসিয়ালি, কাগজ কলমে। কিন্তু আনঅফিসিয়ালি কারখানা হয়ে গেছে ভিক্ষুকের। বিষয় হচ্ছে যে এই মানব মর্যাদা বোধ এইটা যদি রক্ষা করা না যায় তাহলে বৃহত্তর ভাবে উন্নয়ন করাও সম্ভব না। তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সেই সঙ্গে দেখিয়েছিলেন মর্যাদাবান হওয়ার মর্যাদার সঙ্গে সাথে জীবনযাপনের উপায়ও। তাহলে শুধু টাকা ইনকাম না, সাথে তার আত্মমর্যাদা বোধ থাকতে হবে। আত্মসম্মান বোধটা ঠিক থাকা লাগবে। মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানবিক কল্যাণের প্রাথমিক সোপান। সে সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ তাহলে বুঝতে পারছেন? এই যে আমাদের অনেকেই বলে এই জিনিসটা আমি একমত না। অনেকেই বলে যে এত বিশ্ববিদ্যালয় হচ্ছে, এত স্কুল কলেজ হচ্ছে, চাকরি কই? সরকার চাকরির ব্যবস্থা করছে না কেন? আপনার কি মনে হয় সরকার পড়াশোনা শেখাচ্ছে আপনাকে চাকরি দেওয়ার জন্য এটা সম্ভব? এত লক্ষ, লক্ষ মানুষকে চাকরি দেয়া কি সম্ভব? আপনাকে শিক্ষিত করা হচ্ছে কিসের জন্য? যাতে আপনি নিজেই আপনার কর্মসংস্থানের পথটা খুঁজে নিতে পারেন। বাট আমরা ভেবে নিছি আমি পড়াশোনা করছি কিসের জন্য? চাকরির জন্য। এই যে বিসিএস নিয়ে যে কি ক্রেজ চলে ভার্সিটিতে উঠলে দেখবেন। আপনি কোনোভাবেই ক্লাসে জায়গা পাবেন, ক্লাস ফাঁকা থাকবে। কিন্তু লাইব্রেরিতে আপনি বসার জায়গা পাবেন না। বিসিএস প্রার্থীরা লাইব্রেরি খোলার আগে এরা হচ্ছে সিরিয়াল দেয়। এরা বিসিএস এর জন্য পড়াশোনা করছে। সারাদিন লাইব্রেরিতে হচ্ছে বসে থাকবে। এই যে এই যে চাকরির জন্য এই ম্যাডনেস অ্যাকচুয়ালি শিক্ষার উদ্দেশ্য তো চাকরি করানো না আপনাকে। রাষ্ট্র আপনাকে শিক্ষিত করে কিসের জন্য? যাতে আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ আপনি হতে পারেন। আর আপনার ভিতর আত্মমর্যাদা আসার পরে ভাই, আপনি টাকা ইনকাম করবেনই। সেটা নিজের গরজে। চাকরি য আপনার লাগবে এমন কোনো কথা নেই। কতভাবে করা সম্ভব না? আপনাকে চাকরিই করতে হবে, এইটাই কি মানব কল্যাণ? আমরা মনে করি সরকারের সব দোষ সরকারের, কারণ কি? সরকার চাকরি দেয় না। আরে ভাই, পৃথিবীর কোন দেশেই সরকার 100% চাকরির ব্যবস্থা করতে পারবে না। সরকারের এত প্রতিষ্ঠান কই? এই যে মালয়েশিয়া, মালয়েশিয়ার এত উন্নয়ন, যেখানে ১৯৬১ সালে বাংলাদেশে ৩ তলা বিল্ডিং ছিল। সেখানে ১৯৬১ সালে মালয়েশিয়াতে ১ তলার উপর কোনো বিল্ডিং নাই। মালয়েশিয়ার বিল্ডিং ১২০ তলা ছাড়াই গেছে। আমাদের তো ভাই, তো কারাই উন্নয়ন করছে? চাকরিজীবীরা? অবশ্যই ব্যবসায়ীরা। যারা উদ্যোগ গ্রহণ করছে তারা। বিভিন্ন জন বিভিন্ন দিকে গেছে। তো মানব কল্যাণ মানে যে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে যে আপনাকে চাকরির ব্যবস্থা করতে হবে, বিষয়টা এরকম না। ব্যবস্থাটা কিসের করবে সে? আপনাকে মনুষ্যত্ব বোধ আপনার ভিতরে জন্মায় দেবে। ব্যবস্থা আপনি নিজেই করতে পারবেন তখন। রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এটা যে মানবিক বৃত্তি বিকাশের পথ তৈরি করা, এগুলো রাষ্ট্রের দায়িত্ব। সমাজের ক্ষুদ্র অঙ্গ ইউনিট পরিবার, সেই পরিবারকেও পালন করতে হয় দায়িত্ব। কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই। ধীরে, ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয় তখন সে পরিহিতে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে। তা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না, তখন সে দায়িত্ব সব প্রতিষ্ঠানের উপরও বর্তায়। আপনারা যে এখানে আসছেন এটা একটা প্রতিষ্ঠান। আমাদেরও দায়বদ্ধতা আছে আপনাকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলার ক্ষেত্রে। আপনার পরিবারের দায়বদ্ধতা আছে। সর্বক্ষেত্রে আপনাকে মানুষ হিসাবে গড়ে তোলাটা জরুরি। আপনার মধ্যে মানবিক প্রবৃত্তি থাকাটা জরুরি। আপনি মানবিক হতে পারলে যেখানেই যান আপনি মানুষের উপকার করতে পারবেন। আপনি যদি মানবিক না হতে পারেন, মানবিক প্রবৃত্তির বিকাশ যদি না ঘটে, আপনাকে যত ভালো কাজের দায়িত্বই দেয়া হোক, ইভেন মসজিদ কমিটির দায়িত্বও যদি দেয়া হয়, ওই টাকাও মেরে খাবেন আপনি। বাস্তব ঘটনা এরকম কিন্তু হচ্ছে। হয় মানে এমনসিয়ার নাম করে আপনাকে এত ভালো কাজের দায়িত্ব দেয়া হইছে, তারপরেও আপনি দুর্নীতি করছেন। কারণ আপনার ভিতরে মানবিক যেই বিকাশ হয়নি, সেটা হয়নি। চট্টগ্রামে একজন ঠিকাদার তো চেনেন, আমরা ঠিকাদার গালি হিসাবে ইউজ করি।
ওই যে রাস্তা রাস্তা বানায়, একটা ব্রিজ বানাইছে, বানায় তার হচ্ছে 6 লাখ টাকা বেঁচে গেছে, সে সরকারকে ফেরত দিছে টাকাটা। এটা মানুষ ভাই। ও তো ব্যবসা করে, ও বড় অফিসারও না, জাস্ট ঠিকাদার। লোকটা মানুষ এক পিস। কারণ দেখেন সরকারের টাকা, ও ও কিন্তু দিতে বাধ্য না। ও যদি মনে করতো যে আমি মারিয়ে দেবো পুরোটা, মারাও না, মানে কম টাকা খরচ, পুরোটাই প্রফিট। সে করছে কি, সরকারের কোষাগারে টাকাটা ফেরত দিছে। তো এইরকম কিছু কিছু জিনিস কিন্তু আমরা মাঝে মধ্যে শুনতে পাই। এই লোকটার মধ্যে কিসের বিকাশ ঘটছে বলেন তো? মনুষ্যত্ববোধ, মানবিক প্রবৃত্তির বিকাশ ঘটছে। এই দায়িত্বটাই রাষ্ট্রের, পরিবারের, সরকার। এটা পারিবারিকভাবে এই শিক্ষাটা না আসলে আসলে মানুষকে মানবিক করে তোলা কঠিন। তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপরে। মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। আপনি হুট করে একজনকে ভিক্ষা দিলেন, এইরকমটা বৃহত্তর অর্থে মানব কল্যাণ হতে পারে না। কারণ দেখেন আমরা এরকম দান খয়রাত প্রচুর করি। প্রত্যেক শীতে কম্বল বিতরণ করা হয়। এটা ভালো কাজ, অবশ্যই করতে হবে। যারা শীতার্ত, অসহায় মানুষ, তাদের তো কম্বলের প্রয়োজন আছে। বলেন তো, এমন কোন বছর গেছে যে বছর কম্বল দেয়া হয়নি? আপনার বাড়ির কথা বলেন। আপনার বাড়ির একটা কম্বল কয় বছর যায়? আমি 2013 সালে কিনছিলাম 250 টাকা দিয়ে একটা কম্বল। এখনো ওকে। ওটা ফেলবো কেন ভাই? ইটস ওকে। ওইটা তো কাজ হচ্ছে ওইটা দিয়ে। অথচ একটা ভাসমান মানুষকে আপনি কম্বল দিচ্ছেন। একটা, যারা একটু নিম্ন আয়ের মানুষ, তাদেরকে আপনি কম্বল দিচ্ছেন। পরের বছর যায় দেখবেন আবার কম্বল দেয়া লাগবে। নাই, বেচে দিচ্ছে। একটু গরম পড়া শুরু হয়েছে, কম্বল দিচ্ছে বেচে। কারণ কি ভাই? এই যে মানব কল্যাণ আপনি করতে গেছেন, এটা করবেন ঠিক আছে। কিন্তু এটার বৃহত্তর যে সামাজিক একটা সোশ্যাল ইমপ্যাক্ট হওয়ার কথা, সেটা তো হবে না। কারণ আপনি কম্বলটা দিছেন তাকে সম্পূর্ণ বিনামূল্যে। ও কি ওইটার ভ্যালু বোঝে? ও দেখছে যে আমি যেহেতু এবছর পাইছি, সামনের বছর আবার পাবো। সেজন্য এবছরেরটা আমি বেচে দিই। আপনি এটা ভালো কাজ করতে চাইছিলেন। মানুষটা যাতে কিন্তু ও কি করলো? এই সুযোগে প্রত্যেক বছর কম্বল বেচে। না, না, সিরিয়াসলি ভাই, আমার আমার বাসায় তো যে কয়টা কম্বল, 20 বছর আগের কম্বলও তো, কম্বল নষ্ট হওয়া খুব টাফ। কারণ আপনি কয়দিন পরেন? 2 মাস 3 মাস সর্বোচ্চ শীত থাকে। তারপরে জিনিসটা ভাঁজ টাজ করে কোনো জায়গায় রেখে দিলে আবার পরের বছর আপনি সুন্দর করে ইউজ করতে পারবেন। যারা একদমই রাস্তায় থাকে তাদের নাই রাখার জায়গা নাই। ঠিক আছে, কম্বলটা তার নাও থাকতে পারে। কিন্তু এই যে বস্তিতে বস্তিতে কম্বল দেয়া হচ্ছে, ইভেন বাড়িতে বাড়িতে কম্বল দেয়া হচ্ছে অনেক জায়গায়, সেগুলো কই যায়? তো বিষয় সমস্যাটা কোথায়? আপনি যখন এমন একটা কল্যাণ করছেন যার বৃহত্তর স্বার্থে, সমাজের বৃহত্তর স্বার্থে কোনো কাজে লাগছে না, তখন এই সম্পর্করহিত মানব কল্যাণ সুদূর প্রসারী কোনো প্রভাব ফেলতে পারছে না। প্রতিটা মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সাথে সংযুক্ত। সমাজের একটা ইম্প্যাক্ট পড়তে হবে। সমাজে যদি না পড়ে তাহলে মানব কল্যাণ দেখবেন হচ্ছে না। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়াবার লোকেরও অভাব নেই দেশে। আমরা এইগুলো কাজ করি। বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আরো বীভৎস হয়ে উঠছে। যা দিই সেখানেই দানের কি, যাকে দিচ্ছি তার ছবিটা তুলে ভিডিওটা করে আমরা মানবিক পুলিশ হই, মানবিক কন্টেন্ট ক্রিয়েটর হই, মানবিক শিক্ষক হই। প্রফেশনাল পুলিশ হতে পারি না, প্রফেশনাল শিক্ষকও হইতে পারি না। এটা পুলিশের থেকে আমরা এটা এক্সপেক্ট করি না যে সে রাস্তায় কেউ গেলে তার এই করবে তা করবে। আমরা এতটুকু এক্সপেক্ট করি যে ঘুষ খাবে না, তার দ্বারা কারোর ক্ষতি হবে না। ঘুষ খায় একদিক ফাঁক হইতেছে, আর কিছু নাই। নাম হচ্ছে মানবিক পুলিশ। সবাই না, বাট এরকম আছে। আর ভালো মানুষ কি নাই? ভাই বহুত ভালো মানুষ আছে। আমি কুষ্টিয়াতে এক র‍্যাব অফিসারকে দেখছি যে পরপর ৩টা প্রমোশন মিস করছে। জাস্ট তার বাচ্চার পড়াশোনার জন্য। এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, ট্রান্সফার, প্রমোশন হলে তো ট্রান্সফার, ট্রান্সফার হইলে তার বাচ্চা এই ক্লাসে পড়তো, অন্য স্কুলে নিয়ে যেয়ে পড়ানো লাগবে। মেয়েটার পড়াশোনা যাতে সমস্যা না হয় সেজন্য সে প্রমোশনও নেয়নি। মানুষ কিন্তু সবাই খারাপ হলে দেশ এভাবে চলে। ভালো মানুষ তো অবশ্যই আছে, তাই না? প্রত্যেকটা প্রফেশনেই। কিন্তু খারাপ মানুষ আছে। এমন টিচারও দেখবেন ছাত্রকে লিখে দিয়েছে, নকল সাপ্লাই দেয়। দৌলতপুরের একজন শিক্ষককে তো নকল করতে দেবে না বলে একদম ছুরি মারছিল। ঠিক আছে? সে কি অবস্থা না? আপনারা তখন মনে হয় অনেক ছোট। অনেক ছোট বলতে হইছেন?
2004-5 সালের ঘটনা। অনেক আগের কথা। বাট দেখেন ভালো শিক্ষকও আছে। সব জায়গায় ভালো খারাপ আছে। সেজন্য বলা হচ্ছে যে এই এইটা সামগ্রিকভাবে সমাজের ভালো-মন্দের সাথে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব অবমাননাকর একটি পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। দেখছেন আমরা এই কাজটাই করে ফেলাইছি। আমরা কোনো উপলব্ধি করছি না যে এতে আসলেও মানুষের কল্যাণ হইছে কিনা। অনেক সংস্থা আছে বাংলাদেশে ভালো কাজ করে তারা। একটা রিক্সা কিনে একজনকে দিচ্ছে। একজন ফটোগ্রাফার আছে আকাশ, গরু কিনে দিচ্ছে। তো গরু কিনে দিলে সুবিধা কি? আপনি গরুটাকে মানুষ করেন, বড় করেন, সেইটার থেকে আপনি ইনকামের সোর্স খুঁজে পাবেন। অনেক ভালো কাজ হয় কিন্তু বাংলাদেশে। আবার অনেকেই আছে দেখবেন যে হচ্ছে এই হচ্ছে কম্বল দেবে, ভিডিও করবে। ভিডিও করা শেষ হয়ে গেলে কম্বলগুলো নিয়ে কুষ্টিয়াতে এরকম বেশ কয়েকটা ছিল। এবং এইটা নিয়ে লেখালেখি হইছে মানে জাতীয় পত্রিকা পর্যন্ত। এই কাজ হইতো আগে। আমরা তো হতবাক হয়ে গেছি শুনে। মানে সহযোগিতা তুইলে একদম যে ছবি তুলে নিয়ে চলে আসে। কম্বল-টম্বল আবার বেঁচে দেয়। কি খারাপ অবস্থা। তো হতভম্ব হয়ে গেছে এসব দেখে। বাট এসব হয় মানে লোক দেখানো মানব কল্যাণও কিন্তু হয়। কিন্তু যদি সমাজের বৃহত্তর স্বার্থে কাজে লাগাইতে পারেন, মানব কল্যাণটাও প্রকৃত কল্যাণ হয়ে উঠবে সমাজের। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তা প্রধানতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, করা যায় একমাত্র সমতা এবং সহযোগিতার পথে। আপনি গোষ্ঠী ভেদ করে মানব কল্যাণ করতে পারবেন না। আপনি মানব কল্যাণের আগে জিজ্ঞাসা করলেন যে তুমি কোন রাজনৈতিক দলের সাপোর্ট করো, তুমি এই দল করলে এটা পাবে, এই দল না করলে এটা পাবা না, এটা মানব কল্যাণ হতে পারে না। আপনি জিজ্ঞাসা করলেন তুমি হিন্দু না মুসলমান, তারপরে দান করলেন, ভাই সবার প্রাপ্য। অসহায় মানুষ দেখলে আমরা সহযোগিতা করব, সেটা তার পরিচয় যাই হোক, জাত যাই হোক, একটা মানুষ অসহায় হলে সহযোগিতা আমরা সবাই করব। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারীকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। দেখেন কুষ্টিয়া অঞ্চলের কিন্তু একটা সুনাম অনেক দিন ধরে আছে। আমি রাজশাহীতে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে কুষ্টিয়ার মানুষের প্রচুর সুনাম শুনছি। যখন বিজনেস করতাম 2011 সালের দিকে, একবার ইসলামী ব্যাংকে আমাকে একজন টাকা জমা দিতে দিয়েছিল 1 লাখ। টাকাটা অনেক আসছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। উনি আসছেন আর সময় ছিল না। উনি বললেন যে তুমি কুষ্টিয়াতে ওই এখানে যে দিয়ে আসো ইসলামী ব্যাংকে, আমি হচ্ছে ওই টাকাটা ঢাকা থেকে আবার তুলে নিব। তাই টাকা জমাইতে গেছি ব্যাংকে, আমাকে গোনার পরে বলছে যে টাকা তো 1 লাখ না, আরো 2,000 টাকা বেশি আছে। তো আমি বললাম যে ঠিক আছে আপনি 1 লাখ টাকা জমা করেন, আমাকে তো 1 লাখই জমা করতে বলছে, 2,000 টাকা দিছে। আমি 2,000 টাকা নিয়ে এসে ওনাকে দিয়ে দিচ্ছি। উনি তখন এখন হচ্ছে বিসিএস দিয়ে মনে হয় একদিন মানে আগে ব্যবসা করতেন আমাদের সাথে, পরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে ঢুকলেন, ওইখান থেকে লাস্ট বার বিসিএস দিয়ে মোটামুটি ক্যাডার ট্যাডার হয়ে এখন কোথায় আছে আল্লাহ জানে, কমিউনিকেশন নাই। তো উনি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের ভাই ছিলেন, রানা ভাই। তো উনি রেজা ভাই। তো উনি অফিসে বসে আছে, আমি আসলাম, এসে বললাম যে ভাই এই 2,000 টাকা বেশি ছিল, 1,02,000 ছিল। তো টাকাটা নিয়ে আমার দিক টাকা আছে। বলছে তুমি তো টাকাটা না দিলেও পারতে। আমি বললাম ভাই দেবো না কেন, মানে 2,000 টাকা এমন কি? তো বলছে যে হ্যাঁ আমি, যে আমাকে দিছে সেও আমাকে জীবনে বলতো না 2,000 বেশি গেছে, আমিও তোমাকে জীবনেও জিজ্ঞেস করতাম না যে তো 2,000 টাকা, তো তুমি 2,000 টাকা ফেরত দিলা কেন? আমি বললাম না দেওয়া কি আছে। বলছে আমি এটা শুনছি কুষ্টিয়ার লোকজন আসলে এরকম হয়। ওনার এলাকার একটা ছেলে ইবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে পকেট মার হয়ে গেছিল বাসের মধ্যে। নামে দেখে পকেটে টাকা পয়সা নাই। তো দাঁড়ায় আছে সন্ধ্যার সময়, পরের দিন ইবির পরীক্ষা, টাকা পয়সা নাই, কি করবে না করবে, তখন হাতে হাতে ফোনও ছিল না মানুষের। তো একটা ভ্যানওয়ালা জিজ্ঞেস করে যে বাবা তোমার কি হয়েছে? তো তখন বলছিল ভ্যানওয়ালাকে যে চাচা এরকম হচ্ছে, পকেটে টাকা ছিল পকেট মার হয়ে গেছে। ভ্যানওয়ালার বাড়ি ছিল জিয়ারতি, ওই ওনাকে নিয়ে গেছে। ওনার নাম ছিল আনোয়ার ভাই। তো ওই আনোয়ার ভাইকে নিয়ে গেছে, বাসায় রাখছে, পরের দিন পরীক্ষা দিয়ে আইছে, তারপরে সুন্দর করে বাসের টিকিট কাটে, খাওয়ানো দাওয়ানো সব ভ্যানওয়ালার, মানে সে দায়িত্ব নিয়ে, কি একটা অবস্থা। তো পরে আনোয়ার ভাই ওই রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, পরে হচ্ছে আমার সাথে এসে একদিন ওই ভ্যানওয়ালার সাথে দেখা করে গেছিল। তো কুষ্টিয়ার মানুষের ব্যাপক নাম আছে সব দিকে, বিশেষ করে আপনি ইসে যাবেন, রাজশাহী যাবেন বা চাঁপাইনবাবগঞ্জ যাবেন, কুষ্টিয়ার মানুষকে ওরা অনেক অনেক কিছু মনে করে। আবার কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় কুষ্টিয়ার মানুষজনের খুব দুর্নাম আছে। আপনি ঢাকার অনেকগুলো এলাকায় কুষ্টিয়া শুনলে দেখা যাচ্ছে আপনাকে বাসা ভাড়াই দেবে না। সো এই যে
সত্যিকার মানব কল্যাণ এটা কিন্তু আপনার মহৎ চিন্তা ভাবনার থেকে আসে। আপনি যখন একটা দুর্নীতি করবেন তখন আপনার সাথে কি আপনার এলাকারও দুর্নীতি মানে নাম খারাপ হবে না? বা আপনার জাতির নাম খারাপ হবে না? আপনি মুসলমান হিসাবে একজন যদি হিন্দুকে অত্যাচার করেন তাহলে কি শুধু আপনার নাম খারাপ হয়? আপনার ধর্মটার উপরও দাগটা পড়ে। সেজন্য মানব কল্যাণটা কিন্তু বৃহৎ অর্থে চিন্তা করতে হবে। আপনার একটা আচরণ অনেক বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তার আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারীকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ, নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। বঙ্কিমের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি, "তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন?" এক গভীর মূল্যবোধেরই উচ্চারণ। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয়, "রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স।" কবি এই উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃতামালায়। দাগায় রাখেন, এটা আসে। অন্তর্জগতের বাইরে থেকে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা। কবি যাকে রিলেশনশিপ বলেছেন, যেখানে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেয়া নেওয়ার সম্পর্কে পরিণত হয়। আপনি যখন কারোর কল্যাণ করছেন তখন অ্যাকচুয়ালি তার উপর কোনো করুণা করছেন না। আপনি নিজের সোসাইটিটাকে, নিজের দেশকে, নিজের সমাজটাকে ভালো করার জন্যই তার পাশে দাঁড়াইছেন। কারণ বিপদে আপনিও পড়তে পারেন, পারেন না? আজকে যে প্রচুর টাকার মালিক কালকে সে শেষ হয়ে যেতে পারে। এনি টাইম। এটাই পৃথিবী। সো আপনি তাকে করুণা করছেন না। আপনার যখন অনেক টাকা হয়, আপনার যখন অনেক ক্ষমতা হয়, এটা আপনার দায়িত্বর মধ্যে পড়ে যে আপনি তাকে কি করবেন? যে অসহায় তার পাশে দাঁড়াবেন। এটা আপনার একটা দায়িত্ব। এটা যে ওর কল্যাণ করতে হবে কেন? কারণ আপনার উপরেই আপনার অনেক টাকা হইছে মানে কি? আপনি যার নেই তাকে সহযোগিতা তো আপনিই করবেন। কে করবে? কিন্তু আমরা অনেক সময় অনেক বড় হওয়ার পর জিনিসগুলো ভুলে যাই। আমাদের আর মনেই থাকে না যে আমরাও এককালে অনেক নিচের থেকে উঠছি। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়। এক জাগতিক মানব ধর্ম। ঠিক আছে? মানে এটা পার্থিব একটা ব্যাপার, পৃথিবীর একটা ব্যাপার। আপনার আশেপাশেই আপনি মানব কল্যাণ করতে পারেন। তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য। সো আপনি যেই কল্যাণই করেন তার মনুষ্যত্ববোধ ঠিক রেখে করতে হবে। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই? দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন, দিন বেড়েই চলেছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার বৃদ্ধিই কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানে পরিণত হয়েছে? এত দাতব্য সংস্থা, এত এনজিও মানুষকে সহযোগিতা করে তার কারণটা কি? কারণ মানুষের সহযোগিতা দরকার হচ্ছে মানেই তো আমরা নিজেদের কর্তব্যটুকুই ভুলে গেছি। আমাদের যে দায়িত্ববোধ আছে সেটুকুই আমরা ভুলে গেছি। আমার বাড়ির পাশে একজন ক্ষুধার্ত। আমার বাড়ির পাশে কে থাকে সেটাই আমরা জানি না। ক্ষুধার্ত কি, কিসের কি সেটা আমরা কেমনে জানবো? যখন আমরা দৌলতপুরে থাকতাম, আশেপাশে দেখতাম যে রান্না করলে যেদিন একটু ভালো রান্না হতো, একটা বাটিতে করে ওই তরকারিটা পাশের বাড়িতে পাঠানো হতো। এবং ওই বাটি ওরা ফেরত দিত না। ওরা যেদিন ভালো রান্না করবে, সেদিন হচ্ছে আবার দেখা যাচ্ছে বাটিতে করে রান্না করে আবার এই আধুনিক জীবনে এসে আজকের থেকে ২০ বছর আগের কথা বলছি, ২০ বছর পরে এসে ভাই রান্না কারোর দেয়া তো দূরের কথা। পাশের ফ্ল্যাটে যে কে থাকে তার হদিসটাও আমরা জানি না যে আসলে সে লোকটা কে বা থাকেটা কে বা কি করে সে কিছুই জানি না। আমরা নিজেদের জায়গাটাই ভুলে গেছি। আমরা যে একটা সামাজিক প্রাণী সেই সেন্সটাই আমাদের নাই। তাই না? মানে কেমন হয়ে গেছে না সব? এক একটা একটা বিল্ডিং এর মধ্যে কত মানুষ থাকে এখন? অথচ কারোর সাথে কারোর আত্মিক সম্পর্ক নাই। কেউ কাউকে প্রতিবেশী মানে প্রতিবেশী চেনেই না। এই বিষয়টা হইছে কিসের জন্য? কারণ আমরা ওই যে মানবিক নাই আর। মনুষ্যত্ববোধ আমাদের ভিতর নাই। এত হেল্প লাগছে কিসের জন্য? কারণ আমরা পাশের জনকে হয়তো হেল্প করছি না। মানুষের সমস্যাই করছে বেশি। মানুষের স্বাভাবিক অধিকার, এই যে অধিকারের কথা বলছিলাম, আর মর্যাদার স্বীকৃতি ছাড়া, প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না। কালের বিবর্তনে আমরা এখন ট্রাইব বা গোষ্ঠীভুক্ত জীব নই, বৃহত্তর মানবতার অংশ। তাই গো অফ হিউম্যানিটিকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত বা খণ্ডিতভাবে দেখা বা নেয়া যায় না। তেমনি নেওয়া যায় না তার কর্মকাণ্ডকে, কল্যাণ কর্মকেও খণ্ডিত করে। দেখতে মানুষ অন্য একটি প্রাণী মাত্র, কিন্তু ভেতরের মানুষের রয়েছে এক অসীম অনন্ত সম্ভাবনার বীজ। যে সম্ভাবনার স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ। সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোন রকম অপমান, অবমাননার পথে হতে পারে না। হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেনশিয়ালিজম, তারও মূল কথা মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান করা। মানুষ জাস্ট খেয়ে পরে বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসে নাই। আমরা জাস্ট খাবো,
তারপরে অনেক খাবো, অনেক দামি, দামি ফোন ব্যবহার করব, অনেক দামি একটা বিয়ে করব। তারপরে এভাবে একদিন মরে যাব। ভাই এটা অন্য প্রাণীর ক্ষেত্রে হতে পারে। আমাদের লাইফের কিছু মিনিং আছে। আমরা দেখব যে আমাদের আশেপাশে কেউ অসহায় আছে কিনা। তার দায়িত্বটা গ্রহণ করাও আমার মানব কল্যাণের একটা অংশ। আপনি যখন অনেক বড় হবেন, হবেনই তো অবশ্যই হবেন। আপনারাই ভবিষ্যৎ। তখন অন্য কিছু না। দেখেন আপনাদের আত্মীয়স্বজনের মধ্যে কেউ এমন আছে কিনা যে হয়তো কোনো কারণে হয়তো সে সমস্যায় আছে। দায়িত্বটা কার উপর বর্তাবে? আপনার উপরে। কারণ আপনি অত বড় হইছেন, তো আপনার দায়িত্বটাও অনেক বড় হয়ে গেছে। বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে। মর্যাদা ভাই এটা জোর করে পাবেন আপনি কোনোদিন? কোনোভাবে সম্ভব না। সব কর্মের সাথে যে শুধু ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয়, সামাজিক পরিণতি তো সোশ্যাল কনসিকুয়েন্সও অবিচ্ছিন্ন। যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয়, বিশেষত দৃষ্টির যখন ঊর্ধ্বের দিকে, যথা পরলোকের পানে। স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না। সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বরং বারংবার নির্দেশনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে। এমনকি সর্বজীবে হিতের কথা বলা হয়েছে। পৃথিবীটা কখনোই সবাই সমান হতে পারবে না ভাই। সবাই বড়লোক হবে না পৃথিবীর কখনো। কেউ কেউ তার অবস্থা খারাপ হতেই থাকবে। হঠাৎ করে একটা বড়লোক গরিব হয়ে যেতে পারে বা কেউ জন্মাইতে পারে গরিবের ঘরে। বাট যদি কেউ নিজের অবস্থান পরিবর্তন করতে পারেন, তখন অবশ্যই কি করতে হবে? তার ভালোর কথা চিন্তা করতে হবে। জিনিসটা এই জন্য না, যেহেতু ফকির, ওকে ৳১০ দিলে রমজান মাসে দেখবেন অনেকে এরকম হিসাব করে দান করে। ওকে ৳১০ দিলে আমি ৳৭০ সওয়াব পাবো। কি ৳৭০০ সওয়াব পাবো ৭০ গুণ। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে যে আপনি ৳১০ দিলে হয়তো ৭০ গুণ সওয়াব পাবেন। তো এটাও ভাইবেন ওই জায়গায় আপনিও থাকতে পারতেন। তাই না? আপনি ওকে করুণা করছেন, ওই করুণা আপনারও নেয়া লাগতে পারত। হয়তো সৃষ্টিকর্তার অনুগ্রহে আপনি ওই জায়গাতে নেই, আপনি আজকে দিচ্ছেন, সে আজকে নিচ্ছে। কিন্তু ভাই এসব ঘুরে যেতে কয়দিন লাগে? ১ মুহূর্তও লাগে না। সিরিয়াসলি মানুষের যতটুকু তাকে দেয়া হয়, এতে সবার অধিকার থাকে। শুধু এককভাবে একটা মানুষের এত কিছু লাগে না। আপনি চাইলে ৩ বেলার জায়গায় ৩০ বেলা খেতে পারবেন ২৪ ঘন্টায়। পারবেন? অসুস্থ হয়ে যাবেন খাইলে। সো আপনি যতটুকু আপনার জন্য দরকার সেটুকু খেয়ে কি করেন? সহযোগিতা করেন। আমাদের বাসায় এক পিচ্চি আছে। ওকে বিভিন্ন কারণে আমার অনেক ভাল লাগে। তো আমার সাথে যদি বের হয় কোন জায়গায়, ও কিছু জিনিস খুব খেয়াল করে। সেদিন একটা রিক্শাওয়ালা আ ডাকছে, ওরা যাচ্ছিল কোন জায়গায় যেন। তো রিক্শাওয়ালা ছায়ায় দাঁড়ায় খাচ্ছিল, তাড়াতাড়ি করে কোনরকম খেয়ে মানে চলে আসছে। পানিটাও খায়নি। তো জিনিসটা হচ্ছে খারাপ লাগছে যে রিক্শাওয়ালা এরকম না খেয়ে এত তাড়াতাড়ি করে পানিও খেল না। তো সাথে যে ছিল তাকে বলছে যে হচ্ছে, "আমাকে পানি কিনে দিবা?" তাকে পানি কিনে দিছে। তারপরে হচ্ছে ওই আ পানি হচ্ছে পানির বোতলটা রিক্শাওয়ালাকে দিছে। আরেকটা কেক কিনে দিছে খাওয়ার জন্য। এগুলো কিন্তু পরিবার থেকে ছোটকাল থেকে আপনাকে দেখে শিখতে হবে। আবার হচ্ছে ইসে গেলে ওই শিল্পকলার সামনে একটা জায়গায় মাশরুমের চপ পাওয়া যায়। ওখানে যদি ওকে আমি নিয়ে যাই, তাহলে ও খোঁজে ওখানে একটা কুকুর থাকে। ওই কুকুরের নাম হচ্ছে লালু। যে আপনি জিজ্ঞাসা করলে ওই চপওয়ালাকে জিজ্ঞাসা করলে দেখাই দেবে লালু কোনটা। তো গেলে আমাকে বলে, "ড্যাড হচ্ছে লালুর জন্য একটা চিকেন কিনে দাও।" ৳২০ দিয়ে একটা চিকেন কিনে লালুর জন্য দিতে হবে। লালুও কেন জানি চিনে গেছে। গেলেই বোঝে যে হচ্ছে এরাই তারা। তো দেখেন এই যে মানবিক প্রবৃত্তিগুলা, এগুলো যদি আপনাকে ছোটকাল থেকে শেখানো না হয়, এগুলো যদি চর্চা না করেন, একসময় তো মানুষের প্রতি মানুষের ভালোবাসাটাই শেষ হয়ে যাবে, হারাই যাবে। সেজন্য দেখেন এখানে বলা আছে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে। আগের থেকে প্রস্তুতি নিতে হবে জিনিসগুলার। নতুন পদ্ধতিতে যা হবে বৈজ্ঞানিক, রেশনাল, সুবুদ্ধি নিয়ন্ত্রিত। সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে। এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না। আমাদের বিশ্বাস মুক্তিবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই মানব কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃষ্টিশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ। তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক। দেখেন রাইটার কিন্তু খুব বেশি সলিউশন দেখান নাই। ধরে যে সলিউশন দেখানোর বিষয়গুলো সেটা উনি করেন নাই। কিন্তু আপনাকে চিন্তা করতে বলছে। আপনার জায়গা থেকে মানব কল্যাণ জিনিসটাকে আপনি কিভাবে নিবেন? আপনাকে সমাধান করতে হবে যে আপনি আপনার শিক্ষাটাকে কিভাবে কাজে লাগাবেন? বিজ্ঞানের বিষয়গুলোকে মানব কল্যাণে কিভাবে কাজে লাগাবেন?
দেখেন প্রত্যেক বছর কি পরিমাণ টাকা ইনভেস্ট করা হয় মানুষ অস্ত্র বানাতে, কি পরিমাণ টাকা ইনভেস্ট করে। এই অস্ত্রগুলো কি কাজে ব্যয় হবে? পারমাণবিক বোমা দিয়ে কি উপকার করবেন মানুষের আপনি? এমন একটা জিনিস যেটা আপনি পরে ভাগ করে খাওয়াতেই পারবেন না। অথচ পৃথিবীতে এত ক্ষুধা, এত মানুষ না খেয়ে থাকে। পৃথিবীর মেজরিটি মানুষ কি পরিমাণ, মানে ৩ বেলা খাবারও পায় না। পৃথিবীর প্রায় ৭৫% মানুষের ৩ বেলার খাবার নেই। এরা ২ বেলা খায়। বা একটা বাটিও নেই যে বাটিতে তারা খাবার নিতে পারে। আর পৃথিবীর মুষ্টিমেয় কিছু মানুষ অনেক ভালো আছে। আমরা কুষ্টিয়ার মানুষ, লাকিলি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অবস্থায় আছি। মাত্র ৩.08% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে কুষ্টিয়ার। অধিকাংশ মানুষের অবস্থা ভালো। কিন্তু তাই বলে খারাপ অবস্থায় নেই এমন তো না, তাই না? আছে। এদের প্রতি দায়িত্ব আমাদের এবং চিন্তা ভাবনা করতে হবে কি করে আরো বেশি মানব কল্যাণ করা যায়। বিজ্ঞানকে কাজে লাগাতে হবে, যুক্তি নির্ভর চিন্তা ভাবনা করতে হবে। হুট করে আমি মানব কল্যাণ মনে করলাম যে ওই যে ঢাকা শহরের আপনার পানি ছিটানোর মতো হচ্ছে। ঢাকা শহরে একটা গাড়িতে করে পানি ছিটাচ্ছে। এটার নাম দিয়েছে কৃত্রিম বৃষ্টি। কৃত্রিম বৃষ্টি হয় কিন্তু পৃথিবীর অনেক জায়গায়। যেমন হচ্ছে দুবাইয়ে ওরা হচ্ছে খাবার পানিতেও পাওয়া যায় না। পানির লেয়ার তো অনেক নিচে। তো সমুদ্রের পানি ওরা শোধন করে। লবণটা আলাদা করে। এবার এই লবণ প্লেনে করে ছিটায় উপরে। পাউডার বানায়। তো তাহলে হয় কি মেঘ ঘনীভূত হয়, হয়ে বৃষ্টি হয় ওখানে। এটা হচ্ছে কৃত্রিম বৃষ্টি। আর আমাদের আমরা কৃত্রিম বৃষ্টি নাম দিয়ে কি করছি? ভাই এই ধরনের হুট করে হিউমিডিটি চেঞ্জ করে দিলে আরো বেশি সমস্যা হতে পারে। যারা গবেষক আছেন এই লাইনে তারা বলছেন এটা কৃত্রিম বৃষ্টি নাম দিয়ে আমরা মানব কল্যাণ করতে যেয়ে হয়তো ক্ষতি করে দিচ্ছি। এই হুট করে এরকম কোনো কিছু করা যাবে না। আগে আমাদের সময়ে দেখলাম হচ্ছে আমাদের ইসে দেখবেন, কোর্টের মধ্যে দেখবেন, আমার বাসা তো কোর্টের পাশে, প্রচুর গাছ লাগানো হয়েছে। অধিকাংশই দেখবেন ইউক্যালিপটাস গাছ। এই ইউক্যালিপটাস গাছ মারাত্মক রকম পরিবেশ বিপর্যয়ের কারণ। মাটির থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে নেয়। ড্রাই হয়ে যায় সব। তো এই এই যে আমরা হুট করে মানব কল্যাণ করতে যাই, মানুষের উপকার করতে যেয়ে ক্ষতি করে ফেলাই। লেখক বলছেন বিষয়টা যেন এরকম না হয়ে দাঁড়ায়। এটা অনেক চিন্তা ভাবনার ব্যাপার। আপনি কল্যাণ করবেন যখন ভেবে চিন্তে কল্যাণ করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার দানের টাকায় কেউ গাঁজা খাবে বসে। সিরিয়াসলি ভাই এইরকম হয়। ঢাকা শহরে দেখবেন জাকাতের শাড়ি কালেক্ট করে এক জায়গা থেকে। করে নিয়ে এসে সেই জাকাতের শাড়ি বিক্রি করার বাজার আছে। সো বৃহত্তর অর্থে মানব কল্যাণ করতে গেলে আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। চিন্তার অনেক সুযোগ পাবেন। মানব কল্যাণ এটা কখনোই ছোট কোনো বিষয় না। আমি অনেক কথা বলছি এর কারণ হচ্ছে একদিনে আমার শেষ করা লাগছে এটা। আবুল ফজল উনি মারা গেছেন হচ্ছে ৪ মে, আজকে হচ্ছে ৫ তারিখ। আর ১৯০৩ সালের ১লা জুলাই চট্টগ্রামে জন্ম, চট্টগ্রামে মৃত্যু। উনি হাতে গোনা কয়েকজন মুসলমান যারা একটু বিশেষ করে শিক্ষা দীক্ষার দিকে অগ্রসর হয়েছিলেন সেই সময় তার মধ্যে একজন। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন উনি। তখন হিন্দুরা শিক্ষা দীক্ষা গ্রহণ করছে কিন্তু মুসলমানেরা শিক্ষা গ্রহণ করতে চাইতো না। মাত্র কয়েকজন মানুষ চেষ্টা করছে মুসলমানদের শিক্ষিত করতে, তার মধ্যে উনি ছিলেন একজন। উনি শিক্ষা পত্রিকার সাথে জড়িত ছিলেন, এটা আপনাদের এখানে দেয়া নেই। বাট শিক্ষা পত্রিকা কিন্তু মুসলমানদের জন্য অনেক শিক্ষার অন্তত অনুপ্রেরণামূলক কাজ করছে অনেক। এবং মুক্ত চিন্তার জন্য আপনার অনেক কিছু লেখা আছে এর মধ্যে। আপনারা পড়বেন, এখান থেকে এক্সাক্ট কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সামনের দিন এর উপরে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে।